সাবেক প্রধান বিচারপতি এবিএম খায়রুল হক রাজধানীর ধানমন্ডি থেকে গ্রেফতার। ত্রয়োদশ সংশোধনী রায় পরিবর্তনে ৩ মামলা। মধ্যরাতে এভার কেয়ারে খালেদা জিয়া স্বাস্থ্য পরীক্ষা শেষে ফেরেন ফিরোজায়। নিয়মিত হেলথ চেকআপের অংশ বলছে বিএনপি। মাইলস্টোন ট্রাজেডিতে বোনের পর মারা গেল ভাই, নিহতের সংখ্যা বেড়ে ৩২। বার্ন ইনস্টিটিউটে বিদেশি বিশেষজ্ঞরা। এইগুলো নিয়ে আবার সিনিয়ররা সবাই বসবো, কিন্তু এই যে ডিসিশনগুলো আমরা দিব সেই ডিসিশন অনুযায়ী প্রতি ঘন্টায় ঘন্টায় আমাদের টিমগুলো তার ম্যানেজমেন্ট দিতে থাকবে। পিরোজপুরের নেসরাবাদে ধসে পড়েছে সেতু। নিম্নমানের সামগ্রী ব্যবহারের অভিযোগ। নির্মাণ শেষের আগেই ভেঙে ফেলেছে কর্তৃপক্ষ। ইসরায়েলি বর্বরতায় একদিনে গাজায় আরো ১০০ ফিলিস্তিনের মৃত্যু। গণহত্যার দায়ে ইসরায়েলের বিরুদ্ধে আইসিজিতে গেল ব্রাজিল। এবং টি-20 সিরিজের তৃতীয় ম্যাচে সন্ধ্যায় পাকিস্তানের মুখোমুখি হবে বাংলাদেশ। হোয়াইট ওয়াশের লক্ষ্য টাইগারদের। দেখছিলেন শিরোনাম সংবাদ সকালে, আপনাদের সঙ্গে আছি আমি তোয়া আফরোজ। এবারে বিস্তারিত। সাবেক প্রধান বিচারপতি এবিএম খায়রুল হককে রাজধানী ধানমন্ডি থেকে গ্রেফতার করেছে ডিবি। আজ সকালে ডিবি পুলিশ তাকে ধানমন্ডির বাসা থেকে গ্রেফতার করে। তার বিরুদ্ধে সংবিধানে ত্রয়োদশ সংশোধনের রায় পরিবর্তন এবং জালিয়াতির অভিযোগে ৩ মামলা রয়েছে। ২০১১ সালে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিলের রায় দেন তিনি। সম্প্রতি সাবেক প্রধান বিচারপতি খায়রুল হককে গ্রেফতার ও বিচার দাবিতে সংবাদ সম্মেলন করে জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম। দেশের বিচার বিভাগ ও গণতন্ত্র ধ্বংসের মূল কারিগর উল্লেখ করে তাকে বিচারের মুখোমুখি করার দাবি জানায় সংগঠনটি। আওয়ামী লীগ আমলে বিভিন্ন বিতর্কিত রায়ের জন্য সমালোচিত হন তিনি। আওয়ামী লীগের নানা সুবিধা প্রাপ্ত ছিলেন বলেও অভিযোগ আছে। মধ্যরাতে রাজধানীর এভার কেয়ার হাসপাতালে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া স্বাস্থ্য পরীক্ষা করিয়ে রাতেই ফেরেন গুলশানের বাসা ফিরোজায়। গতরাত 1:50 হাসপাতালে যান তিনি। সেখানে তার স্বাস্থ্যের বিভিন্ন পরীক্ষা করা হয়। চেকআপ শেষে রাত 2:30টার দিকে হাসপাতাল থেকে বাসায় ফেরেন খালেদা জিয়া। দলটির মিডিয়া সেলের পক্ষ থেকে জানানো হয়, নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার অংশ হিসেবে তাকে হাসপাতালে নেওয়া হয়। চলতি বছরের 8 জানুয়ারি উন্নত চিকিৎসার জন্য খালেদা জিয়াকে নেওয়া হয় লন্ডনে। 4 মাসের চিকিৎসা শেষে গত 6 মে দেশে ফিরেন তিনি। দেশে ফেরার পর সবশেষ গত 18 জুন খালেদা জিয়া স্বাস্থ্য পরীক্ষার জন্য এভার কেয়ারে হাসপাতালে গিয়েছিলেন। তখন থেকে তিনি এভার কেয়ার হাসপাতালের মেডিকেল বোর্ডের তত্ত্বাবধানে রয়েছেন। জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি বিমান দুর্ঘটনায় দগ্ধদের চিকিৎসা সেবা দিচ্ছে সিঙ্গাপুর জেনারেল হাসপাতালের বিশেষজ্ঞ দল। বুধবার সকালে আহতদের অবস্থা পর্যবেক্ষণ ও চিকিৎসকদের সঙ্গে বৈঠক করেন তারা। রাতে এসে পৌঁছেছে ভারতীয় চিকিৎসক দলও। বৃহস্পতিবার তারা চিকিৎসায় অংশ নেবেন। আরো জানাচ্ছেন আলী আকাশ। মাইলস্টোন স্কুলে যুদ্ধ বিমান বিধ্বস্তের ঘটনায় দগ্ধ ও আহতদের চিকিৎসা চলছে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট সহ বিভিন্ন হাসপাতালে। এসব রোগীর চিকিৎসায় পরামর্শ দিতে বুধবার জাতীয় বার্ন ইনস্টিটিউটে এসেছেন সিঙ্গাপুরের বিশেষজ্ঞ দল। শুরুতেই হাসপাতালের চিকিৎসকদের সঙ্গে বৈঠক করে সিঙ্গাপুর জেনারেল হাসপাতালের সিনিয়র কনসালটেন্ট চং সি জেকের নেতৃত্বে থাকা দলটি। বৈঠকে কাজের সমন্বয় ও বিভিন্ন ডিসিপ্লিনের শিক্ষকদের আলোচনা হয়েছে বলে জানান বার্ন ইনস্টিটিউটের পরিচালক অধ্যাপক নাসির উদ্দিন। চিকিৎসাধীন 44 রোগীকে নতুন 3টি ক্যাটাগরিতে ভাগ করা হয়েছে। ক্রিটিক্যাল পেশেন্ট আছে এই মুহূর্তে 8 জন, আর সিভিয়ার ক্যাটাগরিতে আমাদের পেশেন্ট আছে 13 জন, আর বাকি পেশেন্টগুলো আছে আরো 23, সেটা হচ্ছে ইন্টারমিডিয়েট ক্যাটাগরিতে। অর্থাৎ মোট 44 জন রোগী এই মুহূর্তে আমাদের ন্যাশনাল বার্ন ইনস্টিটিউটে আছে। দগ্ধদের অবস্থা বিশেষজ্ঞরা পর্যবেক্ষণ করেছে জানিয়ে তিনি বলেন, প্রতি 12 ঘন্টা পর পর চিকিৎসকদের বোর্ডের সঙ্গে আলোচনা হবে। আমরা প্রতি 12 ঘন্টা অন্তর অন্তর এইগুলো নিয়ে আবার সিনিয়ররা সবাই বসবো, কিন্তু এই যে ডিসিশনগুলো আমরা দিব সেই ডিসিশন অনুযায়ী প্রতি ঘন্টায় ঘন্টায় আমাদের টিমগুলো
তার ম্যানেজমেন্ট দিতে থাকবে। এদিকে রোগীদের রক্ত দিতে ঢাকার বাইরে থেকেও ছুটে আসছে অনেকে। হাসপাতালের বুথে নাম লেখাতে দেখা যায় তাদের। তারা বলছে যে এখন ব্লাড আপাতত লাগবে, যখন লাগবে তারা ফোন দিবে আর কি, কন্ট্যাক্ট নাম্বার রাখছে। বরিশাল থেকে আসছি আমরা, বিভিন্ন মিডিয়ার মাধ্যমে ফেসবুক, ইউটিউব থেকে জানছি এবং টিভি থেকে জানতে পারছি যে ব্লাডের খুব সংকট, নেগেটিভ, এই জন্য আমার নেগেটিভ এটা দিতে আসছে। নেগেটিভ গ্রুপের রক্ত বেশি প্রয়োজন জানিয়ে স্বেচ্ছাসেবকরা বলেন, প্রথম দিন রক্তের তেমন একটা প্রয়োজন না হলেও এখন চাহিদা বাড়ছে। নেগেটিভ রক্তের চাহিদাটা এখানে সবচেয়ে বেশি এবং আমাদের এখানে প্রচুর পরিমাণে নেগেটিভ, বি নেগেটিভ, এ নেগেটিভ, এবি নেগেটিভ, তারপর ও নেগেটিভ, এই রক্তের সংগ্রহ আমাদের এখানে সবচেয়ে বেশি। আলিয়াকাস আকাশ, দেশ টিভি, ঢাকা। জাতীয় বার্ন ইনস্টিটিউটে চিকিৎসাধীন আহতদের পরিস্থিতি জানাতে এই মুহূর্তে সেখান থেকে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী হাসান মাহমুদ। হাসান, আহতদের পরিস্থিতি কি এবং হাসপাতাল কর্মকর্তারা কিছু জানিয়েছেন কিনা জানাবেন বিস্তারিত। ধন্যবাদ আপনাকে। আমরা কিছুক্ষণ আগে দেখেছি, অর্থাৎ 8:30টার দিকে কিন্তু ভারতীয় প্রতিনিধি দল তারা কিন্তু এসেছে এবং তারা এই মুহূর্তে আমরা যতটুকু খবর পেয়েছি তারা এখানকার চিকিৎসক, নার্স, কর্মকর্তাদের সঙ্গে কথা বলছেন এবং কি ধরনের চিকিৎসা দিলে দ্রুত রোগীরা সুস্থ হয়ে ফিরবেন এমনটাই তারা প্রত্যাশা করছেন এবং সেই সব পরামর্শ তারা এখন দিচ্ছেন। এবং একই সাথে তারা প্রত্যেকটা রোগীর আসলে আলাদা আলাদা করে কেস স্টাডি করছেন এবং সেগুলোতে কতটুকু বার্ন হয়েছে এবং কি পরিমাণ, কত গভীরতা ছিল এবং কি পরিমাণ রোগীর চিকিৎসা কি ধরনের দরকার সে ব্যাপারেও কিন্তু তারা পরামর্শ দিচ্ছেন এখন পর্যন্ত। এবং এই হসপিটালে, জাতীয় বার্ন প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে এখন পর্যন্ত 45 জন চিকিৎসাধীন রয়েছেন এবং সিএমএসে সেখানে আছেন আরও 9 জন চিকিৎসাধীন এবং আরও অন্যান্য হাসপাতালে 3 জন রয়েছেন বলে আমরা জানতে পেরেছি। এবং প্রত্যেকেরই অবস্থা কিন্তু ক্রিটিক্যাল এবং এখানে 3টি ভাগে বিভক্ত করা হয়েছে সব রোগীদের, যার মধ্যে 8 জনকে আইসিইউতে রাখা হয়েছে, আরও 13 জনকে ক্রিটিক্যাল অবস্থায় পর্যবেক্ষণে রাখা হয়েছে এবং বাকিদেরকে সাধারণ বেডে রাখা হয়েছে তাদেরকে চিকিৎসার জন্য। এখন পর্যন্ত আমরা যতটুকু খবর পেয়েছি যে 11 জন, যে 8 জন এখন পর্যন্ত আইসিইউ রয়েছে তাদের কিন্তু অবস্থা বেশি আশঙ্কাজনক এবং বাকিদের অবস্থা কিন্তু মোটামুটি স্টেবল বলা চলে। তবে গতকালকে আমরা যেটি দেখেছি যে 13 জন রোগী কিন্তু এখান থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন, যারা মাইলস্টোন দুর্ঘটনায়, ওই বিমান দুর্ঘটনায় আহত হয়ে চিকিৎসাধীন ছিলেন, সেখান থেকে 13 জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। অর্থাৎ সে সংখ্যাটাও কিন্তু অনেক বড় এবং চিকিৎসকরা বলছেন যে বাকি যারা রয়েছেন তারা চেষ্টা করছেন দ্রুত যাতে তারা এখান থেকে সুস্থ হয়ে ফিরে যেতে পারেন। তবে আজকে আমরা যেটা দেখছি যে গত 2 দিন বার্ন ইনস্টিটিউটের সামনে যে বিশৃঙ্খলা তৈরি হয়েছিল সেটা নিরসনের জন্য আজকে র্যাব, পুলিশের পাশাপাশি আমরা দেখছি যে ব্যাপক আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর, বিশেষ করে সেনাবাহিনীর সদস্যদেরকে এখানে মোতায়েন করা হয়েছে যাতে কোনো ধরনের বিশৃঙ্খলা পরিবেশ তৈরি না হয়। এবং আজকে কিন্তু সেরকম বাইরে উৎসুক মানুষ যারা ভিড় করছিলেন তারাও কিন্তু নাই, সেটি কিন্তু দেখা যাচ্ছে। তবে এখন যেহেতু কিছু ব্লাড প্রয়োজন রয়েছে, তবে খুব বেশি এখন ব্লাডের জন্য এখানে ভিড় না করার জন্য অনুরোধ করা হয়েছে, যেহেতু বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন তারা ব্লাডের যে সাপ্লাই সেটা কিন্তু নিশ্চিত করছেন এবং সে কারণেই হসপিটালের সামনে না আসার জন্য অনুরোধ করা হয়েছে হাসপাতালের পক্ষ থেকে। তো এই ছিল আমার কাছে বার্ন ইনস্টিটিউটের সামনে থেকে সবশেষ পরিস্থিতি। হাসান, আপনাকে ধন্যবাদ। দর্শক, জাতীয় বার্ন ইনস্টিটিউট থেকে আমাদের সাথে সরাসরি যুক্ত ছিলেন আমাদের সহকর্মী হাসান মাহমুদ। মাইলস্টোনে বিমান বিধ্বস্তের ঘটনায় বোন নাজিয়ার পর এবার না ফেরার দেশে পাড়ি জমালো ছোট ভাই নাফি। মৃত্যু যন্ত্রণায় ছটফট করতে করতে 24 ঘন্টা ব্যবধানে জীবন যুদ্ধে হেরে যায় তারা। 2 সন্তানকেই হারিয়ে শোকে স্তব্ধ পরিবার। নাফির মৃত্যুতে বিমান দুর্ঘটনার মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো 32-এ। এম এ আজিমের রিপোর্ট। পরপারে বোন নাজিয়ার কাছে এ যাত্রা মাইলস্টোন স্কুলে বিমান বিধ্বস্তের ঘটনায় নিহত নাফির। ঘটনার দিন নাফি স্কুল থেকে বেরিয়ে আবারও বোন নাজিয়াকে আনতে বিদ্যালয়ে ঢোকে। ঠিক তখনই প্রশিক্ষণ বিমানটি বিধ্বস্ত হয়। শেষবারের মতো দেখতে এসে সে ঘটনারই বর্ণনা দেয় নাফির এক সহপাঠী। আমি আর ও খেলতেছিলাম, তখন আন্টি বলছে যে তোমরা 2 জন যাও আর নাজিয়াকে একটু নিয়ে আসো, আমি যাইতে পারবো না। তখন আমি আর নাফিকে বলছি যে চল যাই, তাড়াতাড়ি চল, বেশি টাইম নাই তো। তারপর নাফি দৌড় দিছে,
ও আগে যায় যখন ওখানে দাঁড়ায় পড়ছে তখন একটা বিকট শব্দ দেখি একটা ফাইটার জেট ওইখানে যা পড়লো। তারপর আমি ওইখানে গেলাম, ওইখানে কত মাংস ছিটা আছে, রক্ত। আমি বললাম যে নাফি মনে হয় শেষ। শরীরের ৯৫% পুড়ে যাওয়ায় মঙ্গলবার নাজিয়া হেরে যায় জীবন যুদ্ধে। আর মৃত্যু যন্ত্রণায় ছটফট করতে করতে মধ্যরাতে পরপারে পাড়ি জমায় নাফিও। ওর ব্যথার যন্ত্রণায় আ আ আ একটু পর পর আ আ করতেছে। বলি মামা, তাওহিদ মামা আইছে, কোনো কথা কয় না, খালি ব্যথার যন্ত্রণায় পোলাটা ছটফট করে আ আ, সহ্য করার মতো না। ভাইটারে আমি বড় করছি, আপনার ভাই আমার সাথে ক্লাস 1 থেকে আমার বাইরে আমি আমার সাথে আমার বাইরে আমি বুধবার দুপুরে উত্তরার কামারপাড়া রাজবাড়ী ঈদগাহ মাঠে জানাজা শেষে বোনের কবরের পাশে দাফন করা হয় নাফিকে। মেয়ের পর ছেলেকে হারিয়ে নির্বাক নাফি নাজিয়ার বাবা আশরাফুল ইসলাম। এমন মর্মান্তিক ঘটনার সাক্ষী হওয়ার পর আতঙ্কিত এলাকাবাসী। ল্যান্ডিং পয়েন্টের কাছ থেকে বিদ্যালয়টি সরিয়ে নেয়ার সঙ্গে সঙ্গে বিমান পরিচালনার প্রশিক্ষণ জনবহুল এলাকায় না করার দাবি তাদের। বস্তিপূর্ণ এলাকায়, এরকম ঝুঁকিপূর্ণ এলাকায় এই বিমানের ট্রেনিং এরিয়াটা রাখাই ঠিক না, এবং যে কারণে আজকে এই ছোট ছোট কোমলমতি শিশুদের জীবন বিসর্জন দিতে হয়েছে। মাইলস্টোনের কয়েকটা ক্যাম্পাস আছে 8 তলা 10 তলা, এগুলো বেসিক্যালি ফ্লাইং জোনের নিচে, তো এগুলো তো রাজুক থেকে আসলে অ্যাপ্রুভ হওয়ার কথা না। এম এ আজিম, দেশ টিভি, ঢাকা। দুর্ঘটনার 2 দিন পরও উত্তরার মাইলস্টোন কলেজ ক্যাম্পাসে ভিড় করেন অভিভাবক ও স্থানীয়রা। দূর দূরান্ত থেকে ধ্বংসবাশেষ দেখতে ছুটে আসেন মানুষ। এদিকে বিমান বিধ্বস্তের ঘটনায় হতাহত ও নিখোঁজ শিক্ষার্থীদের সঠিক সংখ্যা নিরূপণে 7 সদস্যের সমন্বয় কমিটি করেছে মাইলস্টোন কর্তৃপক্ষ। প্রতিবেদন দিতে হবে আগামী 3 দিনের মধ্যে। আর একাডেমিক কার্যক্রম বন্ধ থাকবে রোববার পর্যন্ত। জান্নাতুল মোহনার রিপোর্ট, জানাচ্ছেন মাকতুরা মিতি। মাইলস্টোন কলেজের বাতাসে এখনো পোড়া গন্ধ। শিক্ষার্থীর কলকাকলির বদলে সেখানে এখন নির্মম নিস্তব্ধতা। কঙ্কালসার চেয়ারগুলো কেবলই শিশুদের স্মৃতি। বিমান বিধ্বস্তের পর থেকে বন্ধ স্কুল। তৃতীয় দিনে ছিল না আইন শৃঙ্খলা বাহিনীর তৎপরতা। কাউকে ভেতরে প্রবেশ করতেও দিচ্ছেন না নিরাপত্তা কর্মীরা। তারপরও উৎসুক জনতা ভিড় করছে স্কুলটির চারপাশে। বিমান কোথায় বিধ্বস্ত হয়েছে তা দেখার জন্যই দূর দূরান্ত থেকে এসেছেন অনেকে। দেখলাম কোন জায়গায় কোন স্থানে কিভাবে ঘটনাটা ঘটছে, এটা একটু দেখতে আসছি। আসলে দেখে তো কিছু করারও নাই, বলবারও নাই। মানে এখানে কষ্ট ছাড়া আর কিছুই না। যারা হারাইছে তারাই বুঝে সেই আর্তনাদ, সেই কষ্ট, সেই কান্না। যে ভবনটিতে বিমান বিধ্বস্ত হয়েছে তার পেছনের দিকে মানুষের উপচে পড়া ভিড়। ঝুঁকিপূর্ণ হলেও দেয়ালের উপর দিয়ে পোড়া ক্লাসরুম দেখার চেষ্টা করছেন তারা। দেখতে আসলাম, দেখলাম যে দেখি যে কিছু দেখা যায় কিনা, কিন্তু এসে দেখলাম যে না, কিছু দেখতে পেলাম না। আসলে কথা হলো যে বাচ্চাগুলো যে মরলো, মনে অনেক কষ্ট লাগলো, দুঃখ লাগলো। ক্যাম্পাসে আগত শিক্ষার্থী ও অভিভাবকদের দাবি, দ্রুত সময়ের মধ্যে বিমান দুর্ঘটনায় আহত নিহতদের সঠিক সংখ্যা প্রকাশ করতে হবে। এরকম 1976-এর একটা এয়ারক্রাফট নিয়ে যদি প্রশিক্ষণপ্রাপ্ত পাইলটকে দেয়া হয়, তাও আবার এরকম ওয়ার্ল্ডের একটা ঘনবসতি সিটিতে দেয়া হয়, তা আমি মনে করবো এটা আমাদের অপারগতা। এদিকে হতাহতের সঠিক তথ্য নিরূপণে অধ্যক্ষকে প্রধান করে 7 সদস্যের সমন্বয় কমিটি করেছে মাইলস্টোন কলেজ কর্তৃপক্ষ। 3 কার্যদিবসে আহত, নিহত ও নিখোঁজ শিক্ষার্থীর তালিকা দিতে নির্দেশনাও দেওয়া হয়েছে কমিটিকে। বিমান বিধ্বস্তের ঘটনায় আগামী রোববার পর্যন্ত বন্ধ থাকবে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের একাডেমিক কার্যক্রম। মাকতুরা মিতি, দেশ টিভি, ঢাকা।
ছয় দফা দাবি বাস্তবায়নের জন্য আজ মাইলস্টোন স্কুলের শিক্ষার্থীদের শান্তি মিছিল হওয়ার কথা রয়েছে। এ নিয়ে আরো জানাতে দিয়াবাড়ি ক্যাম্পাস থেকে আমাদের সাথে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী এম.এ. আজিম। আজিম, শান্তি মিছিলের কোনো প্রস্তুতি দেখছেন কিনা এবং নতুন করে কোনো নিখোঁজের তথ্য আছে কিনা জানাবেন। তোহা, আমরা এখন দাঁড়িয়ে রয়েছি ঠিক মেট্রো রেলের যে ডিপো তার সামনে যে গোল চত্বরটি রয়েছে সেই গোল চত্বরে। এর আগে শিক্ষার্থীদের যে কর্মসূচি হয়েছিল সেটি কিন্তু এখানে হয়েছিল এবং আজকে যে কর্মসূচি শুরু হওয়ার কথা সেটিও ঠিক এখানে শুরু হওয়ার কথা। তবে এখানকার এই মুহূর্তের পরিবেশ যদি আমি আপনাদেরকে দেখাতে চাই, এখানে কিন্তু কোনো শিক্ষার্থীদেরকে আমরা এখনো এখানে দেখছি না। তারা আজকে 6 দফা দাবিতে একটি শান্তি মিছিল করার কথা ছিল, যেটি গতকালকে তারা ঘোষণা দিয়েছিলেন। আজকে কিন্তু আমরা এখানে এখন পর্যন্ত কোনো শিক্ষার্থীদেরকে দেখছি না। এখানে পুলিশ সদস্যরা রয়েছেন, তারা কিন্তু এখানে অনবরতই থাকছেন এবং আমরা আজকে দেখছি যে তারা একটু বাড়তি প্রস্তুতি নিয়েই কিন্তু তারা এখানে উপস্থিত হয়েছেন ঠিক 10টার আগ মুহূর্তে। কিন্তু এখানে আমরা এখন পর্যন্ত কোনো শিক্ষার্থীদের এখানে দেখছি না। আমরা যদি একটু মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের যে ফটক সেদিকে যদি একটু দেখাতে চাই, সেখানে কিন্তু এর আগে আমরা দেখতাম যে উৎসুক জনতার একটি ভিড় থাকতো সব সময়ই। সেই ভিড়টাও কিন্তু কিছুটা কমে এসেছে, কারণ এখন কিন্তু আমরা দেখছি যে সেখানে সেই উৎসুক জনতার ভিড় নেই এবং সাধারণতভাবে যে দু একজন হাঁটাচলা করছেন তারা এখানকার স্থানীয় এবং দূর দূরান্ত থেকে সেই যে ছুটে আসা সেটি উৎসুক জনতা এই মুহূর্তে এখানে নেই। এবং সেনা সদস্যদের বেশ কয়েকটি গাড়ি আমরা এখানে লক্ষ্য করেছি এবং তারা কিছুক্ষণ পরপর কিন্তু এখানে ঘুরে যাচ্ছেন এবং সকালেও আমরা দেখেছি তারা এখানে ছিলেন। এবং এই মুহূর্তে আসলে শিক্ষা প্রতিষ্ঠানের কথাটি যদি একটু বলতে চাই, সেক্ষেত্রে কিন্তু প্রতিষ্ঠানটির গেট এখনো বন্ধ রয়েছে এবং সেখানে কাউকে ঢুকতে দেয়া হচ্ছে না এবং কোনো শিক্ষার্থীও সেখানে নেই, কারণ বিদ্যালয়টিতে বলা হয়েছে পূর্ব ঘোষণা অনুযায়ী যে রোববার থেকে তাদের শিক্ষা কার্যক্রম আবার শুরু হবে। সেক্ষেত্রে তাদের সেখানে কিন্তু এই মুহূর্তে কোনো কার্যক্রম আমাদের চোখে পড়েনি। কোনো শিক্ষার্থীকে আমরা এই মুহূর্তে দেখছি না এখানে আসছেন বা জড়ো হচ্ছেন। এবং এর আগে যে একটি এখানে কর্মসূচি আমরা দেখেছি, সেখানে কিন্তু আমরা দেখেছিলাম যে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের সাথে কিন্তু অন্যান্য যে শিক্ষা প্রতিষ্ঠানের যে শিক্ষার্থীরা তারাও কিন্তু সেখানে অংশগ্রহণ করেছিলেন। কিন্তু আজকে কিন্তু আমরা দেখছি যে কোনো ধরনের শিক্ষার্থীরা কিন্তু এখন পর্যন্ত এখানে এসে পৌঁছায়নি। সেক্ষেত্রে তাদের যে 6 দফা বাস্তবায়নের যে কর্মসূচি সেটি বাস্তবায়ন হবে কিনা সেটি আমরা এখনো বলতে পারছি না। যদি তারা এখানে জড়ো হয় সেক্ষেত্রে আমরা আপনাদের সাথে যুক্ত হয়ে পরবর্তীতে জানিয়ে দিতে পারবো। আজিম, আপনাকে ধন্যবাদ। দর্শক, মাইলস্টোন এলাকা থেকে আমাদের সাথে যুক্ত ছিলেন আমাদের সহকর্মী এম.এ. আজিম। নিহতদের স্মরণে এবং আহতদের সুস্থতা কামনায় মোমবাতি প্রজ্বলন করে মিছিল করেছে মাইলস্টোনের শিক্ষার্থীরা। বুধবার সন্ধ্যায় উত্তরা মাইলস্টোন কলেজের মূল ফটকের সামনে থেকে মোমবাতি জ্বালিয়ে দিয়াবাড়ি মোড় পর্যন্ত শান্তিপূর্ণ মিছিল করেন তারা। এ সময় শিক্ষার্থীদের কণ্ঠে ছিল বিভিন্ন স্লোগান। এর আগে কলেজের সামনে থেকে ভিড় কমাতে দেখতে আসা দর্শনার্থীদের সরিয়ে দেয় তারা। 6 দফা দাবি বাস্তবায়নে বৃহস্পতিবার সকাল 10টায় উত্তরা দিয়াবাড়ি গোল চত্বরে শান্তি মিছিল করবে মাইলস্টোনের শিক্ষার্থীরা। আমরা এখন যে বাপ-মারা তাদের সন্তানের লাশ খুঁজে পাচ্ছে না, তাদের জন্য আমাদের এই আক্ষেপ। আর আজকে যে এই ছোটখাটো কর্মসূচি শুধুমাত্র আমাদের এই ছোট ভাই বোন যারা মারা গেছে তাদেরকে উপলব্ধ করে। উত্তরায় যুদ্ধবিমান বিধ্বস্তের ঘটনায় মৃত্যুর সংখ্যা নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে গুজব ছড়ানো হচ্ছে বলে মন্তব্য করেছেন আইএসপিআর পরিচালক লেফটেন্যান্ট কর্নেল সামিউদ্দৌলা চৌধুরী। তবে বাংলাদেশে হতাহতের সংখ্যা গোপন করা অসম্ভব বলেছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। আরো জানাচ্ছেন এনআই নাহিদ। বিমান বিধ্বস্তে সরকার ঘোষিত সংখ্যার চেয়ে হতাহত বেশি বলে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়ানো হচ্ছে নানান তথ্য। এই প্রসঙ্গে বুধবার ফেসবুকে নিজের ভেরিফাইড অ্যাকাউন্টে পোস্ট করেছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। বলেন, বড় বড় দুর্যোগ নিয়ে রিপোর্ট করা একজন হিসেবে আমি বলে দিতে পারি যে বাংলাদেশে হতাহতের সংখ্যা গোপন করা কার্যত অসম্ভব।
কেউ নিখোঁজ থাকলে পরিবারগুলো তা হাসপাতাল এবং কর্তৃপক্ষের কাছে জানায়। মাইলস্টোন কলেজের ক্ষেত্রে সেদিনের শিক্ষার্থীদের উপস্থিতির রেকর্ড ক্রস রেফারেন্স করতে পারে। পোস্টে তিনি আরও উল্লেখ করেন, স্বচ্ছতা নিশ্চিত করতে দুজন উপদেষ্টা স্কুল ক্যাম্পাসে একটি কন্ট্রোল রুম স্থাপনের নির্দেশ দেন। স্বাস্থ্য মন্ত্রণালয়ও বিভিন্ন হাসপাতালে চিকিৎসা গ্রহণকারীদের অবস্থা সম্পর্কে নিয়মিত আপডেট দিচ্ছে। এই প্রচেষ্টায় সামরিক বাহিনীও সহায়তা করছে। শফিকুল আলম দ্ব্যর্থহীনভাবে উল্লেখ করেন, হতাহতের সংখ্যা কম করে দেখানোর কোনো কারণ সরকারের নেই। এদিকে সংবাদকর্মীদের কাছে এ নিয়ে এক বার্তা পাঠিয়েছেন আইএসপিআর পরিচালক লেফটেন্যান্ট কর্নেল সামিউদ্দৌলা চৌধুরী। জানান, বিমান বিধ্বস্তে মৃত্যুর সংখ্যা নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়ানো গুজব অনেকেই না বুঝে বিশ্বাস করছেন। তিনি বলেন, সন্তানদের বিষয়ে কোনো তথ্য গোপন করার ইচ্ছা বা প্রয়াস আমাদের নেই। এনআই নাহিদ, দেশ টিভি, ঢাকা। ঊর্ধ্বতনদের আদেশ অমান্য করলে সরকারি কর্মচারীদের চাকরিচ্যুত করা যাবে এমন বিধান রেখে সরকারি চাকরি আইন ২য় সংশোধনীর অধ্যাদেশ জারি হয়েছে। বুধবার অধ্যাদেশটি গ্যাজেট আকারে জারি করা হয়। এর আগে গত ২২ মে উপদেষ্টা পরিষদ সরকারি চাকরি আইন সংশোধন করে তা অধ্যাদেশ আকারে জারির প্রস্তাবের সম্মতি দেয়। এর প্রতিবাদে ২৪ মে থেকে সচিবালয়ে বিক্ষোভ শুরু করেন সরকারি কর্মকর্তা কর্মচারীরা। আন্দোলনকারীদের আপত্তি আমলে নিয়ে গত ৩রা জুলাই উপদেষ্টা পরিষদের ৩২তম বৈঠকে এই সংশোধিত সরকারি চাকরি অধ্যাদেশ অনুমোদন করে উপদেষ্টা পরিষদ। সরকারি চাকরি আইনের সংশোধিত অধ্যাদেশে পুরানো আইনের সঙ্গে ৩৭ ক নামে একটি ধারা সংযোজন করা হয়। নিম্নমানের নির্মাণ সামগ্রীর ব্যবহার এবং শিডিউল অনুযায়ী কাজ না করায় পিরোজপুরের নেসরাবাদে একটি সেতুর নির্মাণ কাজ শেষ হওয়ার আগেই সেটিকে ভেঙে ফেলতে হয়েছে। উপজেলার পূর্ব জলাবাড়ি ইউনিয়নের ভাদুরা খালের ওপর সেতুটি ভেঙে ফেলেছে স্থানীয় সরকার প্রকৌশল বিভাগ। তবে সংস্থাটি কাজ শুরুর আগেই মঙ্গলবার দুপুরে হঠাৎ করেই ধসে পড়ে বৃষ্টি। সহকর্মী জালিস মাহমুদের পাঠানো তথ্য ছবিতে বিস্তারিত জানাচ্ছেন ফারজানা আফরোজ টুম্পা। পিরোজপুরের নেছারাবাদ উপজেলার পূর্ব জলাবাড়ি খ্রিস্টানপাড়া থেকে মাদ্রা বাজার সড়কে নির্মাণাধীন সেতুর এই করুণ পরিণতি। নির্মাণ কাজ পুরোপুরি শেষ হওয়ার আগেই হঠাৎ ধসে পড়ে ব্রিজটি। পরে এলজিইডি সেতুটির ত্রুটিপূর্ণ ছাদ ভেঙে ফেলার কাজ শুরু করে। ২০২১ সালের ডিসেম্বরে প্রায় ৫ কোটি ৭৩ লাখ টাকায় দুটি গার্ডার ব্রিজ নির্মাণের কার্যাদেশ পায় মেসার্স ইফতি ইটিসিএল। তবে ঠিকাদারি প্রতিষ্ঠানের মালিক মিরাজুল ইসলাম নিজে কাজ না করে সাবকন্ট্রাক্টরের মাধ্যমে কাজ চালিয়ে যাচ্ছিলেন। গত বছরের শেষ দিকে গার্ডার ছাড়াই ঢালাই দেওয়া হয় ব্রিজের ছাদ। কিছুদিনের মধ্যেই সেই ঢালাইয়ে দেখা দেয় বড় ধরনের ত্রুটি। স্থানীয়দের আপত্তিতে এলজিইডি তদন্ত করে ভাঙার সিদ্ধান্ত নেয়। এখন তো এরা ভাঙতে আসছে, কিন্তু এর আগে ড্যাব্বি গেছে, স্ল্যাব এক সাইড দিয়ে ড্যাব্বি গেছে। এটা যে আরো প্রায় ৭-৮ মাস আগে, এই কালকের পড়ে যাওয়ার পর থেকে সবাই জানছে যে ব্রিজ বানাইয়ে লোক ওরা মাত্র কোনো লাইন নেই, আগেই ভাঙ্গে পড়ছে। তার দেখি অনেকদিন ধরে ঝুঁকিপূর্ণ অবস্থায় আছে। আর আপনার এই ব্রিজটা গতকালে কাজ করে কাজ অবস্থায় ভেঙে পড়ছে। পোলাপান কোনো স্কুলে যাওয়া আসা করতে না, আমাদের একটা বাজার আমরা সকাল বিকাল ডেলি আমার ২-৩ বার আসা যাওয়া পরে, কিন্তু আমরা চলাচল করতে পারতেছি না। মূল ঠিকাদারকে পাওয়া না যাওয়ায় কাজ বাস্তবায়নে অসুবিধা হচ্ছে বলে জানান উপজেলা প্রকৌশলী। ওটা হচ্ছে আপনার ওরা গার্ডারটা করে নাই, ওটা তো ইনভার্টেড গার্ডার ব্রিজ, স্ল্যাবটা করিয়া রেখে গেছে, গার্ডারটা আর করে নাই, না করে এরকম ফেলাই রেখে গেছে। আমরা ঠিকাদারকে অনেকবার চিঠি দিচ্ছি ওটা করার জন্য, তো ওটা লিখে পাঠানোর পরে এর অফিস থেকে টিম আইসে ওটা আসলে ভাঙার জন্য তারা অনুমোদন দিতে, সেই হিসাবে আমরা ওই ঠিকাদারকে চিঠি দিচ্ছি, তারা এখন ভেঙে ফেলতেছে। স্থানীয়দের অভিযোগ, ঠিকাদারি প্রতিষ্ঠানের সঙ্গে এলজিইডি কর্মকর্তাদের যোগসাজশে সেতু নির্মাণে দুর্নীতির আশ্রয় নেওয়া হয়েছে। এটাতে রডমট খুব কম দিয়েছে, সিমিট টিমিট। ৮-১০টা গ্রামে লোক বাচ্চারা স্কুলে যাইতে পারে না, কষ্ট করতে আছে। এটা তো কন্ট্রাক্টরের ভুলের কারণে ভেঙে পড়ছে, এটা তো ঠিক মতন কাজ করে না, দিকে তো ভেঙে পড়ছে। আস্তে আস্তে দেখি ওই মাথাতে ভেঙে পড়ছে, সব বসে গিয়ে পরে ডব করে পড়ে গেল। আমরা আইসি দেখেছি হলো ভাঙা চোরা, তোয়ালেতে ভাঙা। পিরোজপুরে সরকারি টাকায় নির্মিত সেতুর এমন করুণ পরিণতি শুধু নির্মাণ ত্রুটি নয়, এটি স্পষ্ট করে বড় ধরনের দুর্নীতির চিত্র। ৫ আগস্টের পর থেকে আত্মগোপনে রয়েছেন ঠিকাদার মিরাজুল ইসলাম। ফারজানা আফরোজ টুম্পা, নিউজ ডেস্ক, দেশ টিভি। জোরপূর্বক তুলে নিয়ে গিয়ে বিয়ে,
তারপর স্ত্রীর নামে বিভিন্ন এনজিও থেকে মোটা অঙ্কের ঋণ গ্রহণ, এরপর লাপাত্তা স্বামী। যোগাযোগ করলে দেওয়া হচ্ছে হুমকি ধামকি। এমনই ঘটনা ঘটেছে কুষ্টিয়ার বটতলী এলাকার হতদরিদ্র আফিল উদ্দিনের মেয়ে সাথী খাতুনের সঙ্গে, যা সিনেমার গল্পকেও হার মানিয়েছে। একদিকে ঋণের বোঝা, অন্যদিকে স্বামীর প্রাণনাশের হুমকিতে দিশেহারা সাথী ও তার পরিবার। নাহিদ হাসান তিতাসের রিপোর্ট। কুষ্টিয়ার বটতল এলাকার হতদারিদ্র আফিল উদ্দিনের মেয়ে সাথী খাতুন বছর 10 আগে তাকে বাসা থেকে জোরপূর্বক তুলে নিয়ে বিয়ে করেন কুমারখালী এলাকার মিরাজুল ইসলাম। এরপর থেকে ভয়ভীতি দেখিয়ে স্ত্রী সাথীর নামে বিভিন্ন এনজিও থেকে স্বামী মিরাজুল তুলতে থাকেন লক্ষ লক্ষ টাকার ঋণ। এভাবেই বিভিন্ন সময় কয়েকটি এনজিও থেকে স্ত্রী সাথী খাতুনকে দিয়ে প্রায় 20 লক্ষ টাকা হাতিয়ে নিয়ে লাপাত্তা হয়ে যায় মিরাজুল। ঋণের বোঝা মাথায় নিয়ে অসহায় সাথী খাতুন স্বামী মিরাজুলের সাথে যোগাযোগ করলে দেয়া হচ্ছে প্রাণনাশের হুমকি ধামকি। স্বামীর এমন প্রতারণায় ঋণের বোঝা মাথায় নিয়ে এখন দিশেহারা সাথী খাতুন। আমাকে ভয় দিত যে লোন না তুললে তোকে মেরে ফেলবো, এই করবো সে করবো, মানে সব মিলাই আমি ভয়েই করতাম এগুলো। মানে 18-20 লক্ষ টাকা মতো লোন আছে। এই লোনের টাকাটা ও নিজেই ব্যবহার করছে, পরিচিত লোকেদের কাছে বলে ওকে গুলি করে মেরে দেবো। এ নিয়ে বিপাকে পড়েছে হতদারিদ্র সাথী খাতুনের পরিবারও। একদিকে ঋণের বোঝা, অন্যদিকে মেয়ের জামাই মিরাজুলের প্রাণনাশের হুমকিতে দিশেহারা তারা। 6 মাসের ছুটি 1 বছর 1.5 বছর থাকি অনেক দায়িত্ব দিনা হয়। যাওয়ার সময় দেখা যাচ্ছে যে আবার ওই ব্যাংক লোন টোন করি মেয়েকে ওই লোনের ইয়েতে ফেলাই দিয়ে বিদেশ যায়। সবকিছু আমরা বেশি কিনে দিয়েছি, আমরা তো আর এই দিনাগুলোতে শোধ দিতে পারবো না। এ বিষয়ে এনজিও কর্তৃপক্ষ বলছে, স্বামী মিরাজুলের জিম্মায় স্ত্রী সাথী খাতুনের নামে ঋণ দিয়েছেন তারা। এর দায় সাথী খাতুনকেই নিতে হবে। আর ঋণটা মূলত সাথীর নামে, ওনার নিজের নামে ছিল। প্রতিষ্ঠানের কাছে যে মূল সদস্য তার নামেই আইন আশ্রয় নেওয়া যাবে। এমন ঘটনায় আইনজীবীরা বলছেন, সাথী খাতুনের সাথে তার স্বামী মিরাজুল যা করেছে তা প্রতারণার শামিল। আদালতের দ্বারস্থ হলে পেতে পারে ন্যায় বিচার। ওনার স্বামী ওনার সাথে একটা প্রতারণা উদ্দেশ্য প্রণোদিতভাবে করতে চাচ্ছে। আইনের কাছে আসলে অবশ্যই সে যথাযথভাবে আইনের ন্যায় বিচার সে পাবে। আর পুলিশ বলছে, এ ঘটনায় একটি অভিযোগ পেয়েছেন তারা, তদন্ত সাপেক্ষে নেবেন ব্যবস্থা। অভিযোগ প্রাপ্ত হওয়ার পরে আমরা এসআই কার্তিকের কাছে তদন্ত ভার অর্পণ করেছি, সে তদন্ত করছেন। তদন্ত সাপেক্ষে আমরা বিধি মোতাবেক আইনগত ব্যবস্থা গ্রহণ করব। অভিযুক্ত মিরাজুলের সাথে যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি। পুলিশের তথ্য মতে স্ত্রী সাথী খাতুন ছাড়াও বেশ কয়েকটি মামলার ওয়ারেন্টভুক্ত আসামিও মিরাজুল। নাহিদ হাসান তিতাস, দেশ টিভি, কুষ্টিয়া।